হ্যাঁ বন্ধুরা, আহ, আবারও একদিন পরে আমি কবিতা নিয়ে, কয়েকজনের কবিতা নিয়ে লাইভ অনুষ্ঠানে আসলাম, ফেসবুক লাইভে। অচিন্ত আসছে, আছি ভাই, ধন্যবাদ ভাই। করোনা এই ভয়াবহ দুঃসময় বহুদিন পার হয়ে গেল, আমরা এখনো ঘরবন্দি। তবে কেউ কেউ না, কেউ কেউ ঘরবন্দি না বলেই আমাদের সংক্রমণের হার বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। আমরা একটু ধৈর্য ধরে যদি একটি মাস কষ্ট করে ঘরের ভেতর থাকতাম, তাহলে বোধহয় আজকে আমাদের দেশে এই সংক্রমণের হারটা হয়তো কম হতো। কারণ যেহেতু কোনো প্রতিষেধক নাই, একমাত্র কোয়ারেন্টাইনটাই আমাদের প্রতিষেধক হিসেবে কাজ করতে পারত। কিন্তু আমাদের বাস্তবতা, আমাদের খামখেয়ালিপনা, আমাদের কৌতূহল সব কিছু মিলে আমরা কেন জানি ঘরের ভেতর থাকতে পারি। এটা আমাদের একটা নির্মম বাস্তবতা। সেই বাস্তবতা থেকে যে হারে মানুষ, আমার দেশের মানুষ, পৃথিবীর মানুষ আক্রান্ত হচ্ছে, এর থেকে নিস্তার আমরা পাচ্ছি না। কবে পাবো সেটাও জানি না। এই ক্রান্তিকালে অনেকে অনেকভাবেই নিজেকে সময় কাটাচ্ছেন। আমি অনেক কিছুর মধ্যে কবিতাকে ভালোবেসে কবিতায় সময় কাটাচ্ছি, কবিতা পড়ছি, কবিতা পাঠ করছি, লাইভে আসছি, এর জন্য প্রস্তুতি নিচ্ছি, নিজের কবিতা লিখছি, নিজের কবিতায় সময় দিচ্ছি। এভাবেই সময়টা কেটে যাচ্ছে প্রতিদিন ৩-৪ ঘন্টা। অন্যান্য কাজের ফাঁকে এই সময়টাও আমি বের করে নিচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন এখনো সুস্থ আছেন এবং ভবিষ্যতে সুস্থ থাকবেন, এই প্রত্যাশা, এই কামনা করে আমি আজকের আমার এই কবিতা পাঠের লাইভ শুরু করতে যাচ্ছি। এর মধ্যেই অনেকে এসছেন। গাজী লতিফ ভাই সিনিয়র জন, উনি প্রথমেই আমাকে নক করেছেন। বুঝতে পারছি গাজী ভাই আপনি আছেন, ভালো লাগছে। রোহান রূপন, আমি যুক্ত হতে পারি কিভাবে? এই তো যুক্ত হয়েছেন, এভাবেই যুক্ত থাকুন। জাকির সাইদ আমার খুব প্রিয়জন, একজন গুরুতুল্য মানুষ। জাকির সাইদ, কবি জাকির সাইদ আছেন, আমার ভালো লাগছে। গাজী লতিফ ভাই বলছেন এসেছি, আরিফ ভাই শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও ভাই। গাজী ভাই কই? হ্যাঁ, গাজী ভাই আসছেন। আমাদের কবি মনিরুল ইসলাম মনির ভাই আছেন, কবি জাভেদ ভুঁইয়া আছেন, কবি ও শিল্পী নুরিতা নুসরাত খন্দকার আছেন, মুজাহিদ আহমেদ ভাই সাহেব শুনছি, সুন্দর লাগছে। মুজাহিদ, অনেক ভালো লাগছে তুমি আছো। শাহনাজ প্রামাণিক, সুমন দেখছি ভাই। সুমন সবসময় থাকে, এটা একটা ভালো লাগার ব্যাপার। মনিরুল ইসলাম মনির ভাই, মুজাহিদ, অচিন্ত তো আছি। যাই হোক, আমি হ্যাঁ, মানিক ভাইও চলে আসছেন। কবি আমিও এসেছি, হ্যাঁ, নুরিতা নুসরাত খন্দকার আপনি এসেছেন। আমি আজকে যাদের কবিতা পাঠ করব, একটু বিষণ্ণ মনে হচ্ছে। অসুস্থ নাকি? না, তা না, ঠিক মানিক ভাই। আসলে আজকে আমি একটু অন্যদিকে সময় দিয়ে এই দিকে একটু সময় কম দিতে পেরেছি। আমি তাড়াহুড়া করে আর কি বসছি, এই কারণে হয়তো বিষণ্ণ মনে হচ্ছে। আর একটু সব মিলে আছি, বিভিন্নভাবে আছি। আমার বন্ধু স্টার আছে,
কবি এসেছি, অনেক ধন্যবাদ বন্ধু। ভালো থেকো। ইসমত শিল্পী, কবি ইসমত শিল্পী আছেন, শুভেচ্ছা রইল, দেখছি ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ ইসমত শিল্পী, কবি ইসমত শিল্পী। থাকুন, আমি শুরু করব এখনই। আমি একটু দর্শকদের কাছ থেকে জানতে চাচ্ছি, সাইফুল্লাহ সাহেব আমার প্রিয় বন্ধুদের একজন, ও আছে। এমন সুন্দর লাল শার্ট। ধন্যবাদ নুরিতা। শার্টটা, হ্যাঁ, আমার খুব প্রিয় শার্ট এটা একটা। না না, সুন্দর লাগছে। মুজাহিদ আহমেদ, তোমার চোখে আমাকে এমনি সুন্দর লাগে, আমি জানি। বেশি ভালোবাসা থাকলে বেশি সুন্দর লাগে, এটা জানি আমি। রোহান রূপম, আরিফ ভাই, আমিও কবিতা পড়তে চাই। তাহলে আপনি আপনার লাইভে যেয়ে আপনি কবিতা পড়তে পারবেন, এইখানে না। এইখানে শুধু একক লাইভ হয় এখানে। হ্যাঁ, ধন্যবাদ। আমার বন্ধু সাইফুল্লাহ সাহেব আছে। লাল জামা, হ্যাঁ বন্ধু, লাল জামা। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু কমলা টাইপের, আসলে কমলা না, একদমই লাল, একদমই লাল। লাইটের কারণে হয়তো কমলা মনে হচ্ছে। যাই হোক, আমি আজকে যাদের কবিতা পড়ব, আচ্ছা একটু আমাকে আপনারা একটু জানাবেন। ছোটো ভাই নয়া রহমান আছে, আমাকে একটু জানাবেন যে আবহটা আসছে সেটার সাউন্ডটা কি বেশি বা কম কিনা, এটা একটু জানলে পরে আমার সুবিধা হবে। আমি আজকে যাদের কবিতা পড়ব, কবি নুরিতা নুসরাত খন্দকার, কবি মনিরুল ইসলাম, কবি বিধান সাহা, কবি নাজমুল হাসান, কবি ইসমত শিল্পী, কবি অমিতা চট্টোপাধ্যায় এবং কবি গাজী লতিফ। কেউ কল দিচ্ছেন। গাজী ভাই, এখন কল দিয়েন না, আমি লাইভে আছি, আপনি লাইভে থাকেন। আমার কনসেন্ট্রেশনটা একটু সমস্যা হয়ে যাবে তাহলে। মুক্তা মাহমুদা নিউ ইয়র্ক থেকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। না ভাইজান, শুভেচ্ছা রইল, তোমার প্রতিও শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। হ্যাঁ ঠিক আছে, তাহলে সাউন্ড একদম ঠিক আছে। সুমন, রোহান, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আরেক বন্ধু সাথী খান আছেন, অনেক ধন্যবাদ বন্ধু, শুভেচ্ছা। এটাই আমার ভালো লাগা যে কবিরাও যতখানি থাকে আমার বন্ধুরাও ততখানি থাকে, এটা আমার একটা প্রেরণা, বন্ধুদের প্রেরণা, কবিদের প্রেরণা। কবি মাসুদুল হক আছেন। আমি আজকে যারা আছেন তাদেরকে আরেকটু আমন্ত্রণ জানাই। আগামীকাল রাত আমাদের বাংলাদেশ সময় 9:30 এবং ইন্ডিয়ান সময় 9টায় দৈনিক কবিতা আশ্রমের পক্ষে আমি একটা লাইভ করব রাজশাহী বিভাগের কবিদের নিয়ে। রাজশাহীর বিভাগের কবিদের নিয়ে আমি একটা লাইভ করব। আপনারা যারা এখন আছেন, শুনছেন, তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। ওটা হবে 9:30 বাংলাদেশ সময় 9:30, আর এটা ইন্ডিয়ান সময় 8:30, এই 9টা, ইন্ডিয়ান সময় রাত 9টা। হ্যাঁ নুরিতা নুসরাত খন্দকার, আমি একটু কমিয়ে দিলাম আপনার কথাতে, কমিয়ে দিলাম। মাসুদুল হক আছি আপনার সঙ্গে। হ্যাঁ মাসুদ ভাই, অনেক ধন্যবাদ। সাউন্ড ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাদের কবিতা পড়বো আমি আরেকবার বলছি, কবি নুরিতা নুসরাত খন্দকার, কবি মোহাম্মদ মনিরুল ইসলাম, কবি বিধান সাহা, কবি নাজমুল হাসান, কবি ইসমত শিল্পী, কবি অমিতা চট্টোপাধ্যায় এবং কবি গাজী লতিফ। আমি প্রথমেই যার কবিতা দিয়ে শুরু করতে চাই, গুরুতুল্য মানুষ। আমার কাছে মনে হয় যে তার যে সাহিত্য সাধনা, এটা একটা অনুকরণীয় বটে। দীর্ঘকাল ধরে ছোট কাগজ করছেন, দুর্বা নামের একটি কাগজ, একদম মফস্বল শহর থেকে, গোপালগঞ্জের মতন। আজকের গোপালগঞ্জের দিকে যারা আপনারা
দেখছেন আজকের গোপালগঞ্জকে যারা আপনারা চেনেন, আজ থেকে 15 বছরের আগে গোপালগঞ্জ এরকম ছিল না। 20 বছর আগে গোপালগঞ্জ, আমি দেখেছি গোপালগঞ্জের চেহারাটা, একটা শহর, ঘুটঘুটে অন্ধকার একটা শহর, কিছু টিনের বাড়ি, দোতলা বা একতলা, চারচালা বা আটচালা, এরকম কিছু বাড়ি, চিকন একটা রাস্তা শহরের এপার থেকে ওপারে চলে গেছে, মাছ পাশ দিয়ে একটা মরা নদী, শহরের শেষ প্রান্তে মধুমতি নদী, এরকম একটা শহর, কিছু সবুজ গাছপালা, একদম একটা থানা পর্যায়ে আজ থেকে 20 বছর আগে এই জেলার চেয়ে উন্নত ছিল। এবং একটা কথা আমি আপনাদেরকে বলি, একটা কথা শেয়ার না করলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে পরিপূর্ণ হবে না। এটা সম্ভবত 96 সালের প্রথম দিকের ঘটনা। 96 সালের প্রথম দিকের ঘটনা। আমি তখন বাগেরহাটে চাকরি করি। তা আমার এক কলিগ, উনি আমাকে বললেন, নাম বিপ্লব কুমার রায়, উনি আমাকে বললেন যে আপনি কি কখনো টুঙ্গিপাড়া গেছেন? তা আমার তখনও যাওয়া হয়নি। তো আমি বললাম যে না, যাওয়া হয়নি। তো ওরও যাওয়া হয়েছিল না। তো আমরা দুজন তখনই আমরা ভৈরবের নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম, এবং সেটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পরে, অফিস শেষে আড্ডা দিচ্ছিলাম। তো উনি বললেন তাহলে চলেন কালকেই যাই। আমরা পরের দিন সকালবেলা আমরা রওনা হলাম, নাস্তা করেই আমরা রওনা হলাম। ওখান থেকে পথ বেশি দূর নয়, মানে বাগেরহাট জেলাটা পার হলেই গোপালগঞ্জ জেলা, মোটামুটি 60 কিলোর মতন এরকম দূরত্ব। তো আমরা মোটরসাইকেলে রওনা হলাম, মধুমতি নদী পার হলাম ফেরিতে। পার হয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটার কথা আমি বলছি। যারা আজকে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছেন, বিশাল স্মৃতিসৌধ যেটা আপনারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি যখন বঙ্গবন্ধুর মাজারে যাচ্ছিলাম মোটরসাইকেলে করে, আপনারা অবাক হবেন, বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত পৌঁছাতে 3 বার মোটরসাইকেল থেকে নেমে মোটরসাইকেল ঠেলে পার করতে হয়েছে, এইরকম রাস্তা ছিল। এবং টুঙ্গিপাড়ার যে মোড়টা, সেই মোড় থেকে কাঁচা রাস্তা, কোথাও পানি কাদা, এরকম একটা রাস্তা। সেই রাস্তার শেষে যখন বঙ্গবন্ধুর মাজারে গেলাম, তখন দেখলাম যে 2 থেকে 3টা নারকেল গাছ একটা বাড়ির সামনে। সেই বাড়ির সামনে 2টা কবর, একটা হচ্ছিল বঙ্গবন্ধুর পিতা, আর একটা হচ্ছিল বঙ্গবন্ধুর, যিনি এই দেশটিকে স্বাধীন করেছিলেন। রাজা ভাই, একটু কাইন্ডলি সুনীলকে বলেন যে আমি লাইভে আছি, কল না দিতে। লতিফ ভাইকে একটু বলেন লাইভে আছি, কল না দিতে। অজস্র কল আসতেছে, ভিডিও কল, যেটা তারা জানে, তারপরেও আমি করছি, আমি কেন বুঝতে পারছি না। একটু রাজা ভাই একটু ওদেরকে ফোন দিয়ে একটু আমার হয়ে একটু প্লিজ, হ্যাঁ, মানে আমার অলরেডি কেমন হয়ে যাচ্ছে আর কি বিষয়টা। তো ঠিক আছে রাজা ভাই, এর মধ্যে অনেকেই এসছেন। আমি সেই গোপালগঞ্জের চেহারাটার কথা বলছিলাম, যেখানে বাংলাদেশের মহান স্থপতি ঘুমিয়ে আছেন। সেই জেলা এখন অন্যরকম একটা জেলায় পরিণত হয়েছে, এটা আমাদের অবশ্যই প্রাপ্য। অমিতা চট্টোপাধ্যায় কবি আসছেন, প্রভাত মুখার্জি আমার প্রিয় দাদা কবি আসছেন, মুস্তফা আনসারি ভাই আছেন, মিজানুর রহমান ওয়াচি, নওরোজ নিশাদ আছেন, অনেক ধন্যবাদ। আপনার ওখানে ফ্যান ঘুরছে, ফোর্স কমিয়ে দিলে নয়েজ কমবে, কিন্তু গরমে আমি অস্থির হয়ে যাবো। এইটুকু ফ্যান রাখতে হবে না, এইটুকু শব্দ একটু মেনে নিতে হবে। আমার ঘরে এসি নাই।
আরিফ ভাই, আজকে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে মোনা। ধন্যবাদ মোনা। হ্যাঁ, আমি দুর্বার সহযোগী সম্পাদক রোহান রূপম। ধন্যবাদ রোহান রূপম। আহ, পরিচয় হবে। আচ্ছা আচ্ছা। গাজী ভাই ধন্যবাদ। ঠিক আছে, আমি কবিতায় চলে যাই। আমি যার কথা বলছিলাম এতক্ষণ এবং যে সূত্র ধরে গোপালগঞ্জের প্রসঙ্গ আসছিল, সেই গোপালগঞ্জেই গাজী লতিফ বাস করেন এবং সেখান থেকেই দুর্বা নামে একটি পত্রিকা সম্পাদনা সহ কবিতা লিখে চলেছেন কয়েকটা যুগ ধরে। তিনি এই সাহিত্য সাধনায় আছেন। সালাম জানাচ্ছি আপনাকে। আতাউল্লাহ রনু আছেন আমার প্রিয় একজন প্রিয় ছড়াকার। ধন্যবাদ আতাউল্লাহ রনু ভাই, উনি সবসময় থাকেন। আমি পড়ছি কবি গাজী লতিফের কবিতা প্রপাত। উড়ছিল শিশিরের চুল, পড়ছিল দুধ মাখা চাঁদ, ঘাম ছিল রোদ সাদা ফুল, নাম ছিল নীল অবসাদ। কাঁপছিল বিহবল হাত, মাপছিল পাহাড়ের খাদ, খুলছিল নতমুখী রাত, দুলছিল শ্বেত জলছাদ। উঠছিল পুড়ছিল ঘামছিল নাম ছিল, চুল চাঁদ ফুল অবসাদ। কাঁপছিল মাপছিল, খুলছিল দুলছিল, হাত খাদ রাত জলছাদ। কবির পরের কবিতা। গাজী লতিফকে অভিনন্দন, স্বাগতম। নাইস। টুটুল ভাই ধন্যবাদ। টুটুল ভাই, এই সম্মোহনে, গাজী লতিফের কবিতা এই সম্মোহনে। হাজার জনম নত জানু তপস্যায়, নদী উপমায় তোমাকে চিনেছি প্রিয়, তোমারই কিনারে দাঁড়িয়ে রয়েছি ঠায়। গীতল গহীনে কিছুটা নামতে দিও, জৌলুসে জলে অপরূপ রোশনায়, পিপাসায় পুড়ে কোনো মতে বেঁচে আছি। তৃষ্ণার জল ছাড়া কিছু চাওয়া নাই, যতটুকু পেলে মহাতৃষ্ণায় বাঁচি। হাজার জনম বালুচরে উন্মন, যুবতী জলের এমনই সম্মোহন। বাহ, চমৎকার একটা রোমান্টিক কবিতা। আমি দেখছি এই মুহূর্তে খুব প্রিয় কবি এবং খুব শ্রদ্ধেয়জন বর্তমান বাংলা কবিতার অন্যতম কবি প্রভাত চৌধুরী আছেন। দাদাকে নমস্কার, শ্রদ্ধা, খুব ভালো। দাদাকে আবারও সালাম জানাচ্ছি। আমি পড়ছিলাম কবি গাজী লতিফের কবিতা। গাজী লতিফের কবিতা। প্রাত্যহিক আশাগুলো ভালোবাসাগুলো। কবিতার নাম প্রাত্যহিক আশাগুলো ভালোবাসাগুলো। পীনা দত্ত আছেন আমার বন্ধু, আরেক বন্ধু সেই সুদূর নিউজিল্যান্ড থেকে। হ্যাঁ আছেন, যতন দেওয়া আছেন অনেকেই, ভালো লাগছে। মুক্তা মাহমুদা তো আছেন। সময়ের সেমিনারে চক্ষুষ্মান অগ্রজেরা রিসিভার পেতে আসে, পায়। জন্মান্ধের সভামঞ্চে মিথ্যে ভাষণ ছেড়ে করতালি তুমুল জাগায়। প্রতিবার একই চিত্র, একই গান, সুর পাল্টে গায়। ভুল বানানের মতো বিশ্রী ভুয়া প্রতিশ্রুতি, তারপর অঘরে ঘুমায়। ভোগের যোগীর হাতে উন্নয়ন নির্মিত ইত্যকার কাগজে বেদন। রিপোর্ট পাহাড় জমে উঁচু হতে হতে করে ক্রমাগত আকাশ ছেদন। প্রতিশ্রুতি নাক ডাকে পাশ ফেরে আলস্যের ঘুম, উল্টো মুখ হেঁটে যায় বিপণী বপন মৌসুম। অসাধারণ কবিতাটা, আমার কাছে খুব ভালো লাগলো। আমি কবিতা নিয়ে আলোচনা করার মতন আমার সেই যোগ্যতা নাই। আর গাজী লতিফের কবিতার তো প্রশ্নই আসে না, একজন পণ্ডিত মানুষ, গুণী মানুষ। ফরিদ আহমেদ দুলাল ভাই, শুভকামনা আপনাকেও।
অনেক ভালো লাগছে। হাই হাফিজ আছেন, মনিরা শিউলি বন্ধু আছো, ধন্যবাদ। চমৎকার সম্মোহন। নুরিতা, ভালো লাগছে আপনি প্রত্যেকটা কবিতার টাচ করছেন। এরপরে যে কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছিল বীক্ষণ। আমার একটা ভালো লাগা কবিতা, খুব ভালো লাগছে কবিতাটা, আপনাদেরও ভালো লাগবে আমি নিশ্চিত জানি। সাদ বীক্ষণ, কবিতার নাম হচ্ছিল বীক্ষণ। আছি বন্ধু মনিরা শিউলি, অনেক ধন্যবাদ। থাকো, সাধু সাধু নুরিতা ধন্যবাদ। কবিতার নাম বীক্ষণ। ছাদ আমাকে ইশারায় ডাকে, নভজাতু নভ নবজাগতিক ছাদ, গোল্লা গোল্লা কসমিক তুতি। ছাদে চড়তে সিঁড়ি কিংবা লিফট চাই, সিঁড়ি টপকানোর কৌশলগত বিদ্যা, টাকা ব্যাগের আয়ত্তে, টাকা ব্যাগে বন্দি, টাকা ব্যাগ ফাঁকা। ছাদ নবজাগতিক ছাদ, ছেদ ভাষা অর্থাৎ কসমিক বিচ্ছুরণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ঘুমে স্বপ্ন নামে, স্বপ্নে চাঁদে যাই, চাঁদে ঘর বাড়ি তুলি, চন্দ্রবাসী। চাঁদ থেকে ছাদ দেখি। অসাধারণ কবিতাটা। বীরেন মুখার্জি এসেছি চলুক, ধন্যবাদ দাদা। কবি শরবতের গ্লাস পাইনি আমি। এটা শরবত, এই শরবত খুব বিস্বাদের শরবত। হ্যাঁ, খুব গরম শরবত, তো ঠান্ডা হয়, এটা গরম। গলার মধ্যে কেমন করছে এটা। আমি রেগুলার সকালে খাই, আজকে একটু রাতে খাচ্ছি আর কি। নেট না থেকে আসতে লেট হলো, খুব ভালো লাগছে খুবই। হ্যাঁ, বিধান শাহ ধন্যবাদ। থাকো। এই তো শুরু করলাম কিছুক্ষণ আগে আর কি, পড়ছিলাম গাজী লতিফের কবিতা। গাজী লতিফের আরেকটা আমি কবিতা পড়ব, শিশির আখ্যান। সমুদ্র জ্যোৎস্নার গলে পড়া রাতে, পঙ্ক্তিরা বেড়াতে এলে, অঘোর ঘুমের রাজ্যে জেগে থাকি একা। পানপাত্রে মুজে গেলে ফেনার বুদবুদ, আকাশ ছেয়ে যায় ঝড় সম্ভাব্য জ্যোৎস্নার রোদে। প্রপাতের ঢল থেকে নেমে আসে দৃষ্টিপাত তুমুল ধারা। জ্যোৎস্নার বৃষ্টিতে স্নান সেরে পঙ্ক্তিরা উঠে আসে ক্রমান্বয়ে হাতের তালুতে। উরুভুরু উপত্যকা ব্লাউজের বুটি ছুঁয়ে, ধারালো চিবুক নাক কণ্ঠার বাঁক ছুঁয়ে, গড়িয়ে গড়িয়ে পড়ে ত্রিমাত্রিক প্রলভ নেশা। আকণ্ঠ জ্যোৎস্না পানে চুর হলে পঙ্ক্তির ভাঁজগুলি হাতড়ায়। কপলের কণ্ঠার নিতম্বের উষ্ণ তিলের বিভাস, জ্যোৎস্না শিশির জলে রাতের গতর ভাসে, ঝাউবনে দোলা দেয় মাতাল বাতাস। খুব চমৎকার একটা কবিতা। আমি এতক্ষণ পড়ছিলাম গাজী লতিফের কবিতা। এবার আমি যার কবিতা পড়তে চাই, তিনি কবি অমিতা চট্টোপাধ্যায়। তার কবিতা পড়তে চাই আমি। আমি জানি দিদি ছিলেন, অমিতা চট্টোপাধ্যায় ছিলেন, আমার মনে হয় এখনও আছেন। আমি পড়ছি তার প্রথম কবিতা। অমিতা চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কবি। তিনি কবিতা লিখছেন, কবিতা প্রেমী একজন মানুষ। আমার সাথে যদিও সেইভাবে সরাসরি পরিচয় নাই, তবে তার কবিতা কিছু পড়া আছে। আমি তারই কিছু কবিতা পড়ছি।
সত্যি অনবদ্য নুরিটা। গাজী লতিফ ভাইয়ের কবিতা অতীতে আমার তেমন টানেনি, আজ আপনার কণ্ঠে অন্য মাত্রা দিয়ে টেনেছে। বাহ! তাহলে তো আমি গাজী লতিফকে আপনার ভালোবাসায় বেঁধে ফেললাম। এই জন্য থ্যাঙ্কস গাজী লতিফ আমাকে দিক। ধন্যবাদ। কবি অমিতা চট্টোপাধ্যায়কে অভিনন্দন। কবি মানিক বৈরাগী ধন্যবাদ। নীলা ইসলাম আমার একটা কন্যা, সে আছে, অনেক ধন্যবাদ। বীণা দত্ত আছেন, হাসনাইন রাব্বি আছেন, কবি আসছি তহিদা আজিম, অনেক ধন্যবাদ। কবি সব সময় থাকে, প্রতিদিনই থাকে, এটা অনেক ভালোবাসা। আচ্ছা, রাশেদ রনি, ও বাবা, তোমরা থাকলে তো আমার কবিতা পড়তে ভয় লাগে। আবৃত্তি শিল্পী সামনে থাকলে আমার কবিতা পড়তে খুবই ভয় লাগে রনি। যাই হোক, শালঙ্কারা, কবি অমিতা চট্টোপাধ্যায়ের কবিতা শালঙ্কারা। ওই হাতে হাত মুক্তি পেলে জেগে ওঠে ব্যক্তিগত শব্দ। শুনতে পাচ্ছ, ডাকলো মেয়ে। আমি তখন সবার মুখের উৎস দেখি। জল খানিক লেগে স্রোত তখন মিচচর এক ফেনার মতোই, চারপাশের অন্ধকার জলে নেভে। ট্রাফিকের সিগন্যাল নেটে এই বাংলা ওই বাংলার খবর। হাওয়া অফিসও ব্যস্ত, সততায় ফুলে উঠেছে চোয়াল, দাঁত হয়তোবা এই বেরিয়ে পড়ল। কোলাহল কলরবের মাঝে ধসে ধসে যাচ্ছে পাড়, কেউ টেরও পায় না। পুরনো বাড়িটায় প্রদীপ জ্বালালো কেউ, একা মেয়েটার গায়ে অসংখ্য জ্বলছে বাল্ব। অন্যদিকে শালঙ্কারা বউটি ভাসিয়ে দিল সীতাহার স্মৃতি। খড়কুটোর মতো ভেসে গেল কনকচূড়া। কবি অমিতা চট্টোপাধ্যায়ের আরেকটি কবিতা, যদি অভিজ্ঞ হতাম। যদি আমরা কোনো দিনও ভালোবাসায় অভিজ্ঞ হয়ে উঠি, সেদিন পদ্মের বাড়ি যাব। হাঁটতে হাঁটতে ধানের শীষের সাথে কথা বলবো। পায়ে পায়ে যে ঘাসগুলো মারিয়ে গেছি, ওদেরও দু এক কথা বলবো প্রেমে। যদি আমরা ভালোবাসায় অভিজ্ঞ হয়ে উঠি, জোনাকিদের বাড়ি যাব। বকুলের ফুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে ডুবে যাব গানের ভেতরে। কিন্তু একটা চিহ্ন খুঁজতে গিয়ে যেভাবে আর পাঁচটা মানুষ ভালোবাসে, আমরা সেভাবে এক অস্থির সময়ে ভেসে গেছি। দুজনেই দেখছি একে অপরের ক্ষতি, বিচ্ছেদের। যদি আমরা ভালোবাসায় অভিজ্ঞ হয়ে উঠতাম, হয়তোবা একটা ভালোবাসা তৈরি হতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কবিতা আবৃত্তি আমার আত্মতৃপ্তির মূল ওষুধ। ধন্যবাদ মাজেদুল আপনাকে। আবুল কাশেম আমার বন্ধু দেখছেন। হ্যাঁ, বন্ধু ভালো আছেন নিশ্চয়ই কাশেম। ধন্যবাদ। ফ্যানের আওয়াজ আসতেছে ভাই, বন্ধ করে গেলে শব্দ থাকতো না। গরমে ঘেমে আমি একদম নিয়ে যাব। একটু ফ্যানের বাতাসটা সহ্য করো দাদা। আমি একটু সাইড করে দিলাম, দেখি একটু কম আসছে কি না। আমি উপরের ফ্যানটা এই কারণে দেইনি। আচ্ছা আচ্ছা, জয়তু আরিফ, জয়তী মানু, ধন্যবাদ লতিফ ভাই। আবুল বাকি অভিনন্দন কবি, অভিনন্দন আপনাকেও। যশোর থেকে আমার বন্ধু মাহফুজ খান, অভিনন্দন রইল বন্ধু। অভিনন্দন তোমার জন্য। সুজন হাজারি দাদা আছেন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নিশ্চয়ই। অমিতা সাথী খান, বন্ধু খুব সুন্দর, চালিয়ে যাও। অনেক ধন্যবাদ বন্ধু। চালাচ্ছি, দেখি কতক্ষণ পারি চালাইতে, দোয়া করে। অমিতা চট্টোপাধ্যায়ের আরেকটি কবিতা অনির্বাণ।
কয়েক হাজার বছর ঝগড়া হচ্ছে না, না ঝগড়া করা যাবে না এই সময়টায় অনেক ভাই। গাজী লতিফ যার সাথে ঝগড়া করা যাবে না। আপাতত আরও কয়েক বছর অপেক্ষা করেন, তারপরে ঝগড়া করেন। এতে আরও বেড়ে গেল। তাই এবার বোধহয় একটু কমলো মনে হচ্ছে বিধান, তার চেয়ে আগেরটাই বেটার ছিল। আচ্ছা ঠিক আছে, আগেরটাতেই আমি যাই। হ্যাঁ ঠিক আছে। চন্দন কৃষ্ণ পাল দাদা আছেন, আমার প্রিয়জন একজন। রেজা ভাই তো আছেনই। আচ্ছা, পড়ছিলাম অমিতা চট্টোপাধ্যায়ের কবিতা অনির্বাণ। নীল বিষ্ণি থাকতে দাও আমায়, শিউলির ফোঁটা হাসনুহানার গন্ধ বড় বেমানান। দীর্ঘ সময় এটাই লালন করেছি ছত্রে ছত্রে। কার কি বা আসে যায় সোনালি চিল আকাশে না উড়লে। অন্ধকারের আকাশে ঝিঝির ডাক, লাল মাটির পথ, এক ঘাসের উঠান। কিন্তু এসব নিয়ে প্রয়োজন কি তোমার? দু চোখে শীত আর শিশিরে ভেজা অন্ধকার। পেঁচাটা জানি না আজও বেঁচে আছে কিনা, তবে তার মৃত্যুর খবর পাইনি। কিছু সময় উপলব্ধি ছবির মতোই টাঙানো। হয়তো বা কেউ কখনো মালা দেবে ওই মৃতদের ছবির সঙ্গে, যেমন হয় আর কি। বিজ্ঞাপনের তকমায় আকণ্ঠ মদ্যপান, আবারও এক নীল হওয়ার গল্প। বিক্ষিপ্ত সত্তা বড়ই বেসাহারা এক চরিত্রকে খোঁজে। দামি সিগারেট টানতে টানতে শেষ এই মন্তব্যই অনির্বাণের। ভালো লাগে একটা কবিতা। আরেকটা কবিতা পড়তে চাই অমিতা চট্টোপাধ্যায়ের, ফিরবো বালক বেলা। কবিতার নাম ফিরবো বালক বেলা। খুব নয়েজ হচ্ছে বিধান, কিন্তু এভাবেই পড়ি প্রতিদিন, বুঝতে পারছি না, একটু দূরে সরিয়ে দিই। আচ্ছা, আমি মিউজিকটা তাহলে আর একটু বাড়িয়ে দিই, তাহলে বোধ হয় ওটা কম। বন্ধই করে দিই। আচ্ছা, একটু গরম সহ্য করি, সবার জন্য একটু গরমটা সহ্য করি। ঠিক আছে, ধন্যবাদ। পড়ছিলাম অমিতা চট্টোপাধ্যায়ের ফিরবো বালক বেলা। অনেক দিন পর তোমায় লিখতে বসলাম, কেমন আছো? শুনতে পাচ্ছ বালক বেলা? আমকা সন্ধি রোদ্দুরে দাও তুমি, ঠাম্মার ছাদে বাড়ি পাহারায় আজও থাকো, স্কুল পালিয়ে মাঠে ঘাটে খেলো। আচ্ছা বালক বেলা, মাহিম দারোয়ান আজও আছে? এক্কা দোক্কার ঘর, কুমির ভাঙা সব আজও আছে? সন্ধে হলেই দলছুট পায়রার মতো ঘরে পড়তে বসা, অঙ্ক ভুল হলেই মায়ের সে কি ধমক আজও আছে? তুমি যে বলো বালক বেলা মোটেও ভালো নয়, তার থেকে এই বেশ। ডাকপিয়ন তোমার কাছে যায় নাকি এই নেট মেলের ওরাও পর হয়ে গেছে? জানো বালক বেলা, আমার কিন্তু এই বেশ লাগে। আবার যদি স্কুলে যাই, মায়ের ধমক খাই, একটু এক্কা দোক্কা খেলি, দীর্ঘক্ষণ তোমার সঙ্গে নদীর মতো হই। প্রত্যেকের এই আক্ষেপটা এই বড়বেলায় চলে আসে। আবার যদি সেই বালক বেলায়, সেই মেয়ে বেলায় ফিরে যেতে পারতাম, আবার সেই এক্কা দোক্কা খেলা। অবশ্য আজকের জেনারেশন
একাদক্ষ খেলা চিনে না, ওপেনটি বায়োস্কোপ খেলাও চিনে না। আজকে আমরা তাদেরকে চেনাতে পারিনি, আমাদের পরের জেনারেশনকে আমরা চেনাতেও পারিনি। হ্যাঁ, এবার ঠিক আছে, অনেক ধন্যবাদ দিচ্ছ বিধান, কিন্তু আমি যে ঘেমে গেছি। আমি একজন অনমিতা চট্টোপাধ্যায়কে জানতাম, যার বাবা রঞ্জিত চ্যাটার্জি রায়মঙ্গলের সভাপতি ছিলেন। রাজা ভাই, আমি এইটা ঠিক জানি না তিনি কি না। হ্যাঁ, আমি এটা জানি না, আমি ওই পরিচয়টা জানি না। ওম শান্তি এটা খন্দকার। যাই হোক, পড়ছিলাম ওপার বাংলার কবি অমিতা রায় চৌধুরীর কবিতা। এবার আমি অন্যদের কবিতা পড়ব। এবার যার কবিতা পড়ব, এই মানুষটা অসম্ভব একটা গুণী মানুষ, আমার কাছে তাই মনে হয়। বুদ্ধিদীপ্ত একজন কবি, যার আরেকটি বড় গুণ আছে। আমার একবার সুযোগ হয়েছিল তার গান শুনবার, সেই গানেই আমি কিন্তু তার ভক্ত হয়ে গেছি। কবি নুরিতা নুসরাত খন্দকার, আমাদের উত্তরবঙ্গেরই মেয়ে, এখন ঢাকাতে থাকেন, গানের শিল্পী এবং গানের শিক্ষক। তার প্রচুর ভক্ত আছে আমি জানি, বিশেষ করে গানে এবং কবিতা দুটোতেই। হ্যাঁ, আমিও নেট সমস্যায় পড়ে গেছি। এটা আমাদের নিয়তি, নেট সমস্যাটা আমাদের নিয়তি। আমিও পড়ছি, মাঝে মধ্যেই পড়ছি, আপনারা বুঝতে পারছেন। আমার প্রিয়জন, অনেক প্রিয়জন আশরাফ জিওলও আছেন দেখছি, ধন্যবাদ। আমি নুরিতা নুসরাত খন্দকারের কবিতায় চলে যাই। আমার সেই প্রিয়জন, প্রিয় কবি, তারও সেই শৈশবের কিছু মানে ভালো লাগা, মন্দ লাগা, শৈশব প্রীতি, এগুলো ভীষণভাবে নাড়া দেয়। সেরকম কিছু কবিতা আছে। শৈশব জংশন। 1900 শৈশবের স্মৃতির কাতারে থানা রোড থেমে যায় গোসলা বাজারে। রামকৃষ্ণ মিশন পাশে তেলিপাড়া, পশ্চিমে রেল লাইন, মাঝে বাবুপাড়া। ওভারব্রিজের সিঁড়ি বটের ছায়ায়, উত্তর দক্ষিণ ছুটে ট্রেনগুলো ধায়। সাহেবপাড়ার সেই স্মৃতিদের বাড়ি, দোতলার জানালায় হাত নাড়ানাড়ি। মিশন রোডের আগে ত্রিভুজি চার্চ, নামটাই গেছি ভুলে, শুধু স্মৃতি আজ। আমাদের ঈদ মানে রিক্সা ভ্রমণ, আরেকটু বড় হলে বিমানবন্দর। বনভোজনে যেতাম সীমান্ত পাড়ে, মেঘলা হাট কিংবা তিস্তা ব্যারেজে। হিমালয় দিত ডাক অদূরে উত্তরে, 2 বিঘা করিডোর। কোলাঘাট পেরিয়ে যে লাফা শাক ক্ষেত, আলবে দিগন্ত ধরলাতে ছেদ। তারও আগে গ্রামটি যে শিবের কুঠি, শীতল শুকানো সেই অচেনা বাড়িটি। বতুয়ার হলফল দুপুরের রোদে, ঘুটে কুড়ানির দল খেলতো আমোদে। গান গেত বুড়ো দাদু দোতারা বাজিয়ে, হপিং কাশির তালে মৈশাল বন্ধুরে। নামেই শুকনা দিঘি, বুক ভরা জল, কি যেন শঙ্কায় আজও রয়েছে নির্মল। হাল বটের তলতো প্রাচীন বয়সে প্রাচীন, রহস্য ছড়ালো কে, কি তার গহীন। কত কিছু আসে যায় নতুন পুরানো, বালিকার বালক বিদ্যালয় গেট, মুখোমুখি চেয়ে থাকে চিরসাথী যেন। আহা, দুর্গা বাড়ির পিছে শহীদ মিনার, শৈশবেই দিয়েছিল দেশপ্রেম ভার। কালীবাড়ির মাঠটি সম্প্রীতির পিঠ, মন্দিরের গা ঘেঁষেই আছে মসজিদ। থির থির ঝিরঝির হাওয়া বিছিয়ে
স্মৃতিগুলি থাকে শুয়ে লালমনিরহাটে। লালমনিরহাটের কবি, লালমনিরহাটের কন্যা, তার কবিতা পড়ছি। তারপরে কবিতাটা ওড়ে ভাবনার পাপড়িটা। ওড়ে ভাবনার পাপড়িটা। আমি লজ্জায় পালিয়ে যাব, কিন্তু কেন ভাই, আমি কি লজ্জা দিলাম? এমন কোনো লজ্জা তো দেইনি আমি। নুরিতা নুসরাত খন্দকার অনেক গুণের অধিকারী। তার কবিতা গান পছন্দ করি। মাঝে মাঝে ফেসবুকের লেখা গদ্যগুলো বেশ মজাদার। রাজা শহীদুল আসলাম। হ্যাঁ, সত্যিই তাই। আপনার মতো আমিও ওই একইভাবেই জানি তাকে। ধন্যবাদ রাজা ভাই। নাজমা মান্নান ভাবি, আমাদের প্রিয় ভাবি, শ্রদ্ধেয় ভাবি দেখছেন। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন নিশ্চয়ই? ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয়নাল আবেদিন শিবু আছে। হ্যাঁ, আচ্ছা। নুরিতা নুসরাত খন্দকারের আরেকটি কবিতা, ওড়ে ভাবনার পাপড়িরা। জানি জরুরি কোনো কথা নেই, আমাদের সব কথা কেবলই কথা, কথার কথা, অকারণ কথা, খোলা কথা, মুক্ত কথা, কথার পিঠে কথা, কথায় কথা, অনন্ত এই আলাপনে নেই কোনো সতর্কতা। তবু আমরা নিশ্চিত আমাদের এসব কথা কোনো ভনিতা জানে না, মিথ্যে বলে না, বিভেদ আনে না, সন্দেহ সংকোচের নেই বালাই, ভাঙনের দোলায় চেপে রক্ত নদীতে প্রলয় তোলে না। জানি তোমার আমার কোনো প্রাপ্তি নেই, এসব কথার গভীরে কোনো গন্তব্যও নেই। আমাদের কথাগুলো হাত ধরাধরি করে নিঃশ্বাস ছড়ে, কেবল আর একটু পৃথিবী হাঁটব বলে। তাই এত প্রতীক্ষা, তাই এত তীব্রতা, তাই এত আস্থা। কবির আরেকটি শৈশবের স্মৃতিময় কবিতা পড়ছি, সিরিজ শৈশব জংশন। এটা হলো বেলুন বেলা। কবিতার নাম বেলুন বেলা। কবিতাটা খুব মজার। আমাদের সময় প্রত্যেকেরই এই ধরনের অভিজ্ঞতা আছে। বেশ মজার একটা কবিতা। হোম কোয়ারেন্টাইন বন্দি জীবন, একাকী যাপনে ভ্রমি শৈশব জংশন। এমনই কেটে যেত দিনগুলো ঘরে। মেটেল উঠোন ছিল পৃথিবীটা পড়ে। রান্না বাটির পরেই কিতকিত খেলা। সারাদিন লাভ ছাপে কেটে যেত বেলা। এক্কা দোক্কা ভুলে চুপি চুপি পায়, কবে যেন চলে যায় গলির মাথায়। ছিবুড়ি, বরফ পানি, দাঁড়িয়া বান্ধার সূর্য সেনা মাঠ যেন খেলার ভাণ্ডার। সকালের রোদ মাখা কদম গাছটি পাতা ফুলে নিয়ে আসে নতুন পৃথিবী। নতুন নতুন সেই বাড়ি ভোলা দিন, মায়ের ডাকে দুপুর হয়ে যেত ক্ষীণ। মশলার কৌটা খুলে হাতিয়ে বেড়ায়, মায়ের জমানো খাতে কটকটি খায়। পান খরচে পড়ছে টান, মাও পায় টের। জানি না বলতেই মা পিঠে দেয় ঢের। পান খরচায় আর পড়েনি কোটান, পান খরচায় আর পড়েনি কোটান। জংধারা কৌটা, লোহা, ফিউজ বাল্ব, কটকটি, তেঁতুলের নতুন যোগান। বেলুন বেলুন ডাকে মন নড়ে চড়ে, কদম ফেলে পা ছোটে থানা রোড ছেড়ে। 4 আনা 8 আনা বেলুনের দাম। এত টাকা পাবো কোথা, ভাবনা বেরাম। বেলুনের বায়নায় উঠোনে শটান। জেদ বড় বেশি বলে বাবা মা পেদান। নানিমার কোল ছিল নির্ভয় আশ্রয়, সপ্তে তো দিত ভুলে নানির প্রশ্রয়। আঁচলের গিট্টু খুলে 1 টাকা বেছে, নানির ফোকলা মুখে হাসি ওঠে নেচে। এত টাকা, নানি কত বোকা। এ টাকায় কিনে নেব পৃথিবী গোটা, পৃথিবীটা গোটা।
অপেক্ষার কাল গুনে কান থাকে খাড়া, কতকে ডাকে ডাকে না বেলুনওয়ালা। মরা মন নিয়ে খেলি সূর্য সেনা মাঠে, একদিন সখী বলে গেদুর দোকানে, 4 আনার বেলুন ইয়া বড় ফোলে, দে ছুট দুজনে থানা রোড মোড়ে। রাজা নাম দেখে ভাবে ব্যাপক কামাল, তেল তেলে হোক তবু ফুলেছে বিশাল। থানা রোডে ডেকে ওঠে বেলুনওয়ালা, মুখ ফিরে বাড়ি ফিরে দিলে খুশি মেলা। কারা যেন হেসেছিল শরীর ঘুরিয়ে, নিকুচি করেছি হাসি বেলুন উড়িয়ে। বেলুনটা দেখেই মা খেকিয়ে ওঠে রে, হাত পাখা ঝাড়ু সব উড়ে আসে তেড়ে। তখন বুঝিনি আমি কি দোষ বেলুনে। অসাধারণ। এই ধরনের এই অভিজ্ঞতাটা আমাদের সময়ের প্রায় সবারই আছে। তখন বুঝিনি, সেটাই কবি অনেক কিছু এই কবিতাটায় অনেক কিছুই মনে করিয়ে দিলেন আপনি। ধন্যবাদ। তার আরেকটি কবিতা লেখা, কবি নুরিতা নুসরাত খন্দকারের লেখা কবিতা লেখা। অনেকবার ভেবেছি এসব, রবি ঠাকুরও এই সত্য জানত, না হলে মায়ার খেলা নিয়ে ভাবত না। পুরাতন লেখা যদি নতুন আদলে কথা বলতেই থাকে, থামতে দিও না। আসলে লেখার কোনো তারিখ থাকে না, লেখার গভীরে থাকে লেখনী প্রয়াস। লেখার গভীরে থাকে লেখনী প্রয়াস। অসাধারণ কথা এটা। কবির আরেকটা কবিতা, আমি তোমারই প্রেমিকা বলছি। দেখি প্রেমিকা কি বলছেন, শুনি। পৃথিবীতে জন্মেছি তো প্রেম করতেই, প্রেমিক তা না বুঝলে আমার তাতে কি। প্রেমের গন্ধ পেলে বলো কে না মজে, তুমি আমি কোন ছাড় ঈশ্বরও খোঁজে। তাই আমি রোজ খুঁজি প্রেমে বুধ মন, একাকী নিভৃতে মরে ভাবছো যে ভাবছো। অসাধারণ এই কবিতা। কবিতার পরে আর একটি কবিতা আমি তার পড়ব। কবিতার নাম ঘোর। কবি নুরিতা নুসরাত খন্দকারের কবিতা ঘোর। এদিকে সেতার বাজে ওদিকে পরাণ, আসর ভাঙলে আমি নিজেকে বাজাই। সুরের প্রান্তর হেঁটে পার হই নদী, ঘোর লাগা দূর বন আনমন একা। সারি সারি শালচুপ নীরব ডুমুর, থেমে যাওয়া ঝর্ণাটা কারো অপেক্ষায় চুপচাপ চেয়ে আছে ঝিরির প্রান্তে। শ্রাবণের ভিড় তবু নির্জলা আকাশ, পায়ের নিচে শুকনো ঘাসের সংসারে আদিম গন্ধ মাখা নীরব সময়। একটি ভ্রমর এসে ভাঙে নীরবতা, গায়ে তার মধু মাখা রেণুর সুবাস। শুকনো ফুলের ঠোঁটে চুমু খেয়ে ওড়ে বুকের পৃষ্ঠা খুলে শোনায় কবিতা। শব্দের বুনোটে ঝরে জলের মগ্নতা, মেঘের মিনাতে ভাসে রতির আহ্বান। দূরবন ছেড়ে চলি আরো দূরে, পেছনে সবুজ জাগে সামনে ধূসর। রাজা ভাই, রাজা ভাই, হ্যাঁ আমার উপন্যাসে এরকম আছে। বা তাই, হ্যাঁ কবিদের কোনো না কোনো হয়তো মিলে যায়। আজ জ্যোৎস্না এসেছে বাড়ি, তাকে নিয়ে হাঁটছি আমি কাঁঠাল ছায়ায়, আর কবিতা শুনছি মিহিন মায়। বাবা জয়নাল আবেদিন শিবু, খুব তাহলে তো রোমান্টিক হয়ে আছো তুমি। তার সালাম তাসে সুন্দর আবৃত্তি শুনছি। আরিফ ভাই ধন্যবাদ। দুর্বাদল দত্ত, কবি নরিতা অনেককে ফিরিয়ে নিয়ে গেলেন সেই শৈশবে, দারুণ লাগলো। হ্যাঁ দাদা তাই, আমাদেরকেও নিয়ে গেল। নরিতার 3টি কবিতা ভালো লেগেছে, বা সুন্দর। অমিতা চট্টোপাধ্যায়, মানিক বৈরাগী, অনেক ধন্যবাদ। দুর্বাদল দত্তা দাদা আছেন, আর 2 দিন 2 কদম এগোলেই গোটা এক থালা চাঁদ ডেকে দেবে বাহারি দরজায়। সুন্দর। রাজা আসলাম আছেন, তারিক বিজলি, আমার
প্রিয় বন্ধু তারিক বিজলি, অসাধারণ আপনি আছেন, ধন্যবাদ আপনাকে। আমি আবার কবিতায় ফিরে যাই। শামীম রেজা, গাজী লতিফ ভাইয়ের কবিতা অনন্য ছন্দে অভিবাদন। ধন্যবাদ শামীম রেজা ভাই, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, এবার যার কবিতা পড়ব মোহাম্মদ মনিরুল ইসলাম, কবি মোহাম্মদ মনিরুল ইসলাম। মনির ভাইয়ের কবিতার ইসলাম কবিকুঞ্জেরই একজন নিয়মিত সদস্য। তার কবিতায় আমি বলি যে আপনি আপনার ধারাতেই থাকবেন, আপনাকে আধুনিক হতে হবে না, আপনি নিজেই আধুনিক হয়ে আছেন, আপনি আপনার ধারাতেই থাকেন। সেই কবির কবিতা পড়ছি আমি, কবি মনিরুল ইসলাম। পৃথি ও পান্থ, কবিতার নাম পৃথি ও পান্থ। একদা ডাকিয়া পৃথি পান্থরে সুধায়, শোনো হে দম্ভী মানব জাত, তোমাতে তোমাতে অবিরত হানাহানি কেন, এত সংঘাত। অবাক পান্থ সবাক চিত্তে শুনিয়া মন্দ্র এমন, কোথা থেকে আসিছে সমীরণ, কাঁধে চড়ে বাক্য এমন। বলতো পান্থ বিপুলা ধরণী আমার, তবু কেন আমার নয়নে অশ্রুবারি, মানবে মানবে এত হানাহানি, সন্ত্রাস কেনই বা এত আহাজারি। নষ্ট মানব ভ্রষ্ট চলনে বসুধা উঠেছে ভরি, তবু আমি হয়ে সবং সহা অকাতরে, যাহা করিয়াছি দান, যা নিতান্তই নহে কম। বুঝিল পান্থ বলিল এবার, কি করে বলিব পৃথি, সবাই তো তোমারই সন্তান, হয়ে পিতা মাতা অকাতরে তুমি করিয়াছ সবই দান। আকাশ ভরেছে রবি শশী বায়ু মেঘে, জমিন ভরেছে শস্য তরু ও জলে। আকাশ জমিন মিলে মিশে সবই ভরিয়েছ, শস্য আর ফুলে ফলে। যামিনী ও শশী মিলে মিশে এলে মানব ক্লান্তি নাশে, প্রকৃতি হও শোভা মণ্ডিত উদিত রবির আসে। শুনো গো পৃথি, মুছো এ অশ্রু, ভাঙো এই অভিমান, মানব মানবী যত দোষী হোক, তারা তোমারই যে সন্তান। কবি মনিরুল মনি এর আরেকটি কবিতা, মনিরুল ইসলাম মনির। আমি ত্রিবেণীর কথা বলছি, কবিতার নাম আমি ত্রিবেণীর কথা বলছি। আমি একটা নদীর কথা বলছি, যে নদী হারিয়ে দিয়েছে সকল নদীর সৌন্দর্য, সরলতা ও গভীরতা, থামিয়েছে পাখির গান, নষ্ট করেছে বহতা। আমি সেই নদীর কথা বলছি, যে থামিয়েছে ঝর্ণার অঝরে কান্না, উর্বর ভূমির উর্বরতা, গাছপালা আর তরুলতা, প্লাবিত করে না তীরের ফসল। আমি যে নদীর কথা বলছি, অপ্লাবিত রেখে দেয় ক্লান্ত পথিকের জিরিয়ে নেওয়া বটবৃক্ষের বটমূল। প্রভাতের শৌখিন নরনারীর হেঁটে চলা নদীকূল। আমি সেই ত্রিবেণীর কথা বলছি, যার অগাধ জলরাশি বলে শুধু আসি আসি, করোনাকে বান ভাসি, শুধু ফেলে রাখে বালুকা মরুর ধুধু প্রান্তর। কবির আর একটা কবিতা, মহাদুর্যোগ। মহাদুর্যোগ। ধুলোমাখা স্মৃতির পাতা খুলে পাওয়া সেদিনের ছোটবেলা, হাত পা না ধুয়ে খেতে বসা আর জলে কাটা সারাওয়ালা। নদী খাড়ি ভরা থই থই জল, মাঝে মাঝে ভাঙে বাঁধ, ক্ষণিকের মাঝে প্লাবিত গ্রাম, মেঘে ঢাকা রাতে চাঁদ। আকাশে কেঁপেছে ঝড়ে, আকাশ কেঁপেছে ঝড়ে, মেঘেদের দাপাদাপি, বাতাসের তোড়ে ডালপাড়া উড়ে, হৃদয়ে উঠেছে কাঁপি। আল্লাহ আল্লাহ হাঁপিছে মানুষ, ঝড়ে উড়ে বেড়া বাড়ি, ভরা নদী মাঝে ডুবিল নাও, যাত্রীর আহাজারি। মেঘ চমকায়, জলে ভেসে যায় ছেলে মেয়ে নরনারী,
কে ধরিয়া কারে তুলিবে কিনারে, কে দিবে কারে, কে দিবে বা কারে ছাড়ি। দূর মসজিদে হাকিছে আজান, বাতাস করিয়া ভারী, ঘর চাপা পড়ে ছটফট করে মোড়লের গরু গাড়ি। মহাদুর্যোগ বেড়ে দুর্ভোগ, বাতাস হলো যে ভারী, অন্য গ্রামে ছুটে গেল ঝড়, ঝড়ে ভাঙা গ্রাম ছাড়ি। ধন্যবাদ। এই ছিল আমাদের মনিরুল ইসলাম মনির ভাইয়ের কবিতা। আমার মনে হয় আমি কবি মাহবুবা ফারুক আছেন, হ্যাঁ ধন্যবাদ। জারিফ আছে, অমিতা চট্টোপাধ্যায় অভিনন্দন, আপনাকে অভিনন্দন। কবি আপনার প্রতি কৃতজ্ঞ আমি, সকলের প্রতি শ্রদ্ধা জানালাম। এইটাই তো মনটা খারাপ হয়ে গেলো, এই কৃতজ্ঞতা তো আমি পেতে চাই না কারোর কাছে। হ্যাঁ, আমি তো ভালোবাসার কাঙাল, ভালোবাসাটুকু দিলেই হবে, কেউ কৃতজ্ঞতা দিয়ে না আমাকে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আমি কবিতাতে যাই। সাইফুল্লাহ সায়েম, থ্যাঙ্কস। হ্যাঁ, পড়ার ঢং বেশি ভালো লাগছে, খুব আন্তরিক। আবারও শুভেচ্ছা শিল্পী, ধন্যবাদ আপনাকে। এবার পড়ছি যার কবিতা আমার খুব আদরের কবি। আমার কিছু আদরের কবি আছে, তার মধ্যে এই একজন। আপনাদের অনেকেরই আদরের কবি সে। আমি আগেই নাম জানিয়েছিলাম কাদের কাদের কবিতা পড়ব। কবি বিধান সাহা, কবি বিধান সাহা, যা ওর সম্পর্কে আর কিছু নাই বলি, একটা আদরের কবি আর কি। হ্যাঁ, ও কয়েকটা বই বেরিয়েছে, এর মধ্যে আমি তার 2টা বই থেকে কিছু কিছু কবিতা পড়ব। প্রথম বই যেটা, সেটা হচ্ছিল শ্রীদেবী অপেরা, কবি বিধান সাহার শ্রীদেবী অপেরা। এই বই থেকে আমি কিছু অংশ পড়ছি। এই বই, তার কবিতার ধরন হচ্ছিল সিরিজ কবিতা, নাম নাই, সিরিজ কবিতা আর কি। এবার নিলাম আমি, এতগুলো ভালোবাসা আমি নিলাম এবার। নরিতা নুসরাত খন্দকার, ধন্যবাদ। ঠিক আছে, বিধান সাহার কবিতা পড়ছি আমি। নগরে গ্রাম্য বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফেরা হলো। শীষ বাজাতে বাজাতে আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা। গাইতে গাইতে রিক্সা, দ্রুতগতির গাড়ি, ছাতাবৃত মানুষ, এসব পাশ কাটিয়ে কাটিয়ে আমি ছুটছি হাওয়ায় বৃষ্টিতে। এই বৃষ্টি জানে না একদিন আমিও রাজশাহী গিয়ে ভিজতে চেয়েছিলাম। এই বৃষ্টি জানে না একদিন আমি আর তারেক উদম রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি চা খেয়েছিলাম। এই বৃষ্টি জানে না একদিন আমিও একটি ছাতার ঘোরের রোমান্টিসিজমে আক্রান্ত হয়েছিলাম। আর জ্বরময় উত্তপ্ত শরীর প্রার্থনা করে কার যেন মন পোড়াতে চেয়েছিলাম। এসব এখন অনর্থের উপশিরোনাম হতে পারে। এসব এখন বৃষ্টি নাম্নী কোনো নারীর জন্য লিখিত উপপাদ্য হতে পারে। এসব হতে পারে বহুদিন পর আয়নায় নিজের মুখ দেখার মতো একছত্র সন্ত্রাস। এসব বৃষ্টি সঙ্গোপনে এইখানে শব্দ হয়ে ঝড়ো। খুব সুন্দর কবিতাটাও, খুব আদরের মতন কবিতা, কবি বিধান সাহার। আরেকটা অংশ পড়ি। ছাদে দাঁড়িয়ে আছি রাহুল আর আমি। পূব দিকের নারিকেল গাছটার ঠিক মাথার উপর ভরাট জ্যোৎস্না। দূরে বারলুচর মাঠে লটারির ড্র হচ্ছে। মাইকে একটা নাম ভেসে এলো, প্রথম পুরস্কার জিতে যাওয়া ভাগ্যবানের। সকল ভাগ্যবানের জন্যই আমার অপরিসীম বিস্ময় আর কৌতূহল। হালকা একটা হাওয়া ভেসে আসছে। চারপাশের নিঝুম ঘরবাড়িগুলোকে মনে হচ্ছে
এক একটা বেদনার্ত স্ট্যাচু। অগুন্তি দীর্ঘশ্বাস গোপন করে কেউ হয়তো নীরবে ঘুমিয়ে আছে সেসবের ভেতর। আকাশের দিকে তাকিয়ে আছি চুপচাপ। ভেতরে গুমড়ে উঠছে কবি সৈকতদের একটা পংক্তি। কাউকে আমারও ভীষণ জানতে ইচ্ছে করছে, যখন তোকে অব্যাহত মনে পড়ে আমি কাঁদি। তার অব্যক্ত সন্ধির দিকে কাব্যগ্রন্থ থেকে আমি একটু পড়ছি। প্রথম অংশটা ছিল হরিণোৎকণ্ঠাৎ রুদ্ধশ্বাস, যেন চক্রাকারে ঘূর্ণায়নরত মানবের হাত থেকে আকস্মিক ছুটে যাওয়া বুলেট। কে তুমি সম্মুখে আছো পাপাধারে মোচনীয় বীজ ঠেলে দিতে? দ্বিধা গহ্বর থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে ধ্বনি ও ধারণা। আত্ম উন্মোচনের তুরীয় বাসনায় খুন হতে চাইছে কেউ। কণ্ঠরুদ্ধ লণ্ঠন পুড়ছে। কে তুমি তারার বাতি, পৃথিবীতে আলো ঝলমল। আরেকটি অংশ, সাপেদের দেশে যাও, হলুদ পোকার দেশে তুমি হও বিনোদিনী রায়। ওই যে তুলসী গঙ্গা, তার স্রোতের মতো হও অভিমানী। কিছুটা অম্ল গন্ধে খোঁজো প্রিয় শৈশব আর পাতাবাহার ট্রের বর্ণিলতাকে, মনে করো তোমারই মতো একা। যে রাজজোকার একা একা চরে, তার কোনো ব্যথা নাই। ভেবো না কখনো। বুদ্ধের মতো শান্ত হও, হও বিহারের মতো বিস্তৃত ও সবুজ। একদিন কাটামুন্ডুর সেলফি তোমায় দেখাবো গোপনে। আরেকটি অংশ, মৃত মানুষের আত্মা কাঁদছে, এবার একটু বিরাম দাও। পথের ওপাশে ঝাউবন আর জোকের টিলা। মধ্য দুপুরে পাহাড়ি পথে হারিয়ে গেছি একা একা। পেছনে দীঘল অতীত, তার পাশে সাঁকো আর প্রিয় হস্তিন। এদিকে সমস্ত সরোদ জুড়ে আকুতি ভরা কুয়াশা। সংকেত দাও, কৃপা করো হে আত্মদহন। বলো তাকে, কাননবালা নামের যে কেউ এখানে আনন্দ উদ্যান আর তার ভুলে যাওয়া পথের পাশে একটা চন্দ্রবিন্দু রোজ জেগে রয়, বলিও। মিষ্টি মিষ্টি কবিতা, সুনীল শৈশব, অনেক ধন্যবাদ দাদা। ভালো আছো নিশ্চয়ই। আবার রাতে দেখা হবে তোমার সাথে। খালেদ রাহি আছে। আচ্ছা, গাজী লতিফ, দিল আজমি যেমন দেখছে আমার ঘরের মানুষ। কাজী আহমেদ আছে, বিধান শাহর কবিতার নতুনত্ব আছে। রাজা আসলাম, অবশ্যই বিধান শাহ ভালোবাসার কবি, স্বাগতম বিধান। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, আবৃত্তি সুন্দর হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি স্মৃত শিল্পী বিধান শাহার কবিতা ভালো লাগছে খুব। কবি ও আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ স্মৃত শিল্পী। আমি পড়ছিলাম এতক্ষণ বিধান শাহার কবিতা। আমি এবার চলে যাই কবি নাজমুল হাসানের কয়েকটা কবিতা পড়ে আরও দুজনের কবিতা পড়তে হবে। পড়ছি কবি নাজমুল হাসান। নাজমুল হাসানও আমার আর এক আদরের ছোটো ভাই কবি। পেশায় সাংবাদিকতা করে এবং কবিতা প্রেমিক, তার একটি পত্রিকাও আছে। যাই হোক, নাজমুল হাসানের কবিতা ফ্ল্যাশব্যাক ৭১। এই স্বরে কোথাও কোনো গণকবর নাই। অপামার জনগণ, জনসাধারণের বসবাস থাকলেও গণকবর নেই। গণকবর না থাকাটাই একটা খবর, একটা ইতিহাস। এই শহরে মসজিদ আছে, মন্দির আছে, আছে গির্জা, প্যাগোডা, সিনেমা হল, পার্ক, উদ্যান সব থাকলেও গণকবর নেই। গণকবর না থাকাটাই একটা হতাশা, একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠা।
এই শহরে আমরা গণকবর দেখতে চাই, অনুভব করতে চাই সারি সারি লাশের মিছিল, আত্মস্থ করতে চাই রক্তাক্ত বাংলাদেশ। তার দ্বিতীয় কবিতা, তুমি আমার কবিতা। জানো কি তুমি প্রথম সূর্যোদয়, আমার না লেখা কবিতা, ওই চোখ, ওই ঠোঁট আর মোহনীয় হাসি এক একটি কবিতা। সন্ধ্যায় নিড়ে ফেরা পাখির মতো তুমি যেন প্রশান্তির ঝর্ণাধারা, তোমার স্পর্শে সুবাসিত হয় চারিদিক চারিপাশ। তোমার কথা বলা, তোমার ছুটে চলা, তোমার খোলা চুল, তোমার এলো চুল, সবই এক একটি কবিতা। তুমি কবিতা করছো কেন? তুমি তো আমার না লেখা কবিতা। তার আরেকটি কবিতা, শুক্রবারের অপেক্ষায়। হ্যাঁ, ভালো লাগছে, কবি নাজমুল হাসান অনেক ভালোবাসার জন্য। হ্যাঁ, শুক্রবারের অপেক্ষায় আছি বন্ধু। শুক্রবার কবে আসবে? সপ্তাহ মাস জুড়েতে একটাই দিন, একটাই আশা, নিবিড় আলাপনে মুগ্ধ থাকা, এর বাইরে শুধুই ধোঁয়াশা। মনে আছে বন্ধু, প্রতিদিনই আমাদের ভোর হতো অদ্ভুত নির্জনতা নিয়ে, দুপুর হতো নির্জনতা ভেঙে। তুমুল আড্ডাবাজিতে কাটিয়ে দিতাম পুরোটা বিকেল। জোনাক জ্বলা রাত্রির ঘ্রাণে সে কি উন্মাদনা। এখন আমাদের নির্জনতা কুড়ে কুড়ে খায় হিসেবি সময়। আমরা হারিয়ে ফেলেছি স্বর্ণালী দিন, প্রতীক্ষায় আছি বন্ধু, শুক্রবার কবে আসবে? কবির একটা কবিতা, ভালো একটা কবিতা, আমার স্বপ্নের ঘড়ি। আমি আমার প্রিয় ঘড়িটা হারিয়ে ফেলেছি। ঘড়িটার সাথে সাথে হারিয়ে গেছে 3 বছরের স্বপ্নগাথা। আহারে, আমার স্বপ্নের স্বপ্নালু ফুল কিভাবে যে হাতছাড়া হয়ে গেল। হয়তো পিছলে পড়ে ধুলোয় লুটুপুটি খেয়েছে সে, হয়তো পিচ ঢালা পথে দুম করে পড়ে আহত হয়ে রক্তাক্ত হয়েছে, হয়তো নির্জন রাতে মাতালের পায়ে পিষ্ট হয়েছে সে। তার সাথে আর কোনো দিন দেখা হবে না আর প্রতিদিন প্রতি রাত। দেখা হবেই না রাজপথে মিছিলে ছুটে যাওয়ার আগে। তাকে দেখে দেখে তার অবয়ব হৃদয়ে গেঁথে গিয়েছে। আমার স্বপ্নের ঘড়িটাকে মনে পড়বে, প্রতিদিন মনে পড়বে আমার স্বপ্নের ঘড়িটাকে। এই ছিল কবি, আমার আদরের কবি, প্রিয় কবি নাজমুল হাসানের কবিতা। নাজমুল হাসানকে দেখছি এখন আসছেন, কবিতা শেষ হলো। ধন্যবাদ নাজমুল, তাও আছো। আজকের যার কবিতার একটি লাইন নিয়ে আজকের এই কবিতা লাইভের শিরোনাম করেছি, যে শিরোনামটা আপনারা দেখেছেন, শীতলা নদীর ধারে এক ফালি ভাঙা চাল। এটা কবি ইসমত আরা শিল্পীর, ইসমত শিল্পী, উনি ইসমত শিল্পী হিসাবেই লেখেন। ইসমত শিল্পীর মধ্যম পাহাড় কবিতার প্রথম লাইন। আমার পড়তে পড়তে লাইনটা হঠাৎ করেই আমি চম্বুকের মতন আটকে গেলাম এই জায়গাটায়। আমি সেই লাইনটাকেই আজকে কবিতা, মানে এই কবিতা লাইভের শিরোনাম হিসেবে দিয়েছি, শীতলা নদীর ধারে এক ফালি ভাঙা চাল। আচ্ছা, আমি এই কবিতাটা দিয়েই শুরু করি। ইসমত শিল্পী আমার এই বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্রী ছিলেন। এখানে আবৃত্তির সাথে বোধহয় যুক্ত ছিলেন উনি। আমার সেই সময় আমার সাথে পরিচয় ছিল না, আমার থেকে আমরা বের হয়ে যাওয়ার পরে অথবা শেষ দিকে হয়তো উনি বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন। আমার সাথে তখন পরিচয় হয়নি, এখন তার লেখনীর সাথে আমার পরিচয় আর কি। যাই হোক, আমি তার যে কবিতাটা লাইনকে নিয়ে আমি শিরোনাম করেছি, সেই কবিতাটার নাম মধ্যম পাহাড়। আমি সেই কবিতা দিয়েই শুরু করছি, কবি ইসমত শিল্পীর কবিতা।
শীতলা নদীর ধারে এক ফালি ভাঙা চাল, বিষণ্ণ হাওয়ায় ওড়ে যৌবিক পাহাড়ে একটি ছায়া গাছ দোল খায়। রোদ পাড়ি দিয়ে মেঘ ছোঁয়া মাথার ওপর গোপন ক্রন্দন জেগে থাকে, বাতাসের কান্না শুরু হয়। রংধনু পাহাড়ের গা ছাপিয়ে জলের শব্দ, কেঁপে ওঠে বিষণ্ণতায় এক ভগবান। মধ্যম পাহাড়ে তখন ক্রমশ রোদ বেড়ে যায়, ছায়া গাছ তুলে ওঠে ক্রমান্বয়ে, পর্বতের গায়ে নড়ে চড়ে খেলে যায় চকিত দোয়েল। অজানা পাহাড় আজও যে পাখিটার নাম জানে না, কয়েকটি ক্ষুধার্ত মুখ রাত্রি দিন পাহারা দেয় রোদ। ছায়া গিলে খায় ছায়াপথ, দোয়েলের চোখ ঘিরে থাকে মধ্যম পাহাড়। কণ্ঠ রোধ হয়ে আসে, কাঁপে ভগবান। শীতলা নদীর জল গিলে খায় বিষণ্ণতার রাত। এ ছিল কবির মধ্যম পাহাড় কবিতাটা। নাজমুল আমার আদরের কবি, ভালো লাগলো ভীষণ। একরাশ ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব সুন্দর। অমিতা চট্টোপাধ্যায়, যিনি লেখেন চট্টোপাধ্যায় অমিতা। আমার একজন প্রিয় মানুষ, প্রিয় আপু, স্মৃতি শিল্পী। আচ্ছা আচ্ছা, আমি বুঝি তার ফেসবুকে, আমি বুঝি যে স্মৃতি শিল্পী অনেক প্রিয়, এবং আমাদের বন্ধুদের কাছেও দেখি অনেক প্রিয়। সেটা মাঝে মধ্যে আমি খেয়াল করি। যাই হোক, মাসুদ মুস্তাফিজ আসছেন বোধহয় এখন। ভালো লাগলো, প্রিয় কবি মাসুদ মুস্তাফিজ, অনেক ধন্যবাদ। যাই হোক, পড়ছিলাম ইসমত শিল্পীর কবিতা দৈবক্রম। কবিতার শিরোনাম দৈবক্রম। বিধাতা আমায় বেহেশতের টিকিট হাতে দিয়ে বললেন যাও। আমি দোজখের দিকে হাঁটতে শুরু করলাম। তিনি বললেন, ভুল পথে যাচ্ছ তো। আমি নির্বিকার ভঙ্গিতে হাঁটছি। বিরক্ত হলেন তিনি। এই যে শুনছ, ওটা ভুল পথ, অন্যদের। আমার হাসি এলো মনে। বললুম, আমি ওদিকেই যাব। ওখানে আমার জন্য অপেক্ষা করে আছে একজন কবি, আমার সঙ্গী। বিধাতা আরও বিরক্ত হলেন, ভুরু কুঁচকে এগিয়ে এলেন কাছে। আমি নির্বিকার ভঙ্গিতে আক্রোশে ফেটে পড়লাম। তাহলে এই যে টিকিট, হিসাবের খাতা, এসব কে শুধরাবে শুনি? আমি হাঁটতে হাঁটতে বললুম, ঝামেলা করছেন কেন? সময় বড্ড কম, ওসব আপনার কাজ। খুব মজার। বিধাতার সাথে এই প্রেম, এই সম্পর্ক অদ্ভুতভাবে সাজিয়েছেন। খুব ভালো লাগলো কবিতাটা। আর কবিতা যেগুলো আছে, আসক্ত, কবির এই কবিতাটা ভালো কবিতা, আসক্ত। আর একটু এগোলেই চোখে জল গড়িয়ে আসতো। ভেতরে চৌকার ডিঙে ভিজত নদী, গলত পাথর। আর একটু এগোলেই কবিতার রংধনু, মেঘ বেয়ে ভেসে যেত পূর্ব হরিতার। কৌটোর ভেতর মল্লারের চাবির গোছা, মহুয়ায় আসক্ত বৃষ্টির চারা গাছ। ভ্রূণ বুকে ধরে অপেক্ষায় থাকে সন্ধ্যাময়। গোটা দশেক মৌমাছির গলা মেলানো দায়, ক্রমেই ধুয়ে যাচ্ছে অঢেল আধার। ছিপছিপ বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছে স্রোত। আর একটু এগুলেই পর্বতের ঘুম ভেঙে যেত। ভোরের আলগা হাওয়ায় রুদ্ধ হতো রাত। রাতের লজ্জায় দিন পুড়ে যেত বজ্র বাতাসে। আর একটু এগোলেই তোমার নিঃশ্বাস যত হাত পুড়ে যেত জীবনের অতীত অধ্যায়। আর একটু এগোলেই বেহেশতি ফুলগুলো নত হতো, আজন্ম কুমকুম মেখে দিত নীলগন্ধমের গায়ে। ভেতরের চৌকার ডিঙে ভিজত নদী, গলত পাথর। এগোলে না কেন? সাংঘাতিক এক প্রশ্ন দিয়ে চলে গেছেন উনি।
আরেকটি কবিতা, একাকিত্বের কোনো ভাষা হয় না, শব্দ থাকে না। একাকিত্বের কোনো ভাষা হয় না, শব্দ থাকে না। দেখি কবিতাটা আপনারাই দেখেন কেমন। আমার কাছে খুব ভালো লেগেছে কবিতাটা, অন্যরকম একটা মেসেজ আছে কবিতায়। কবির সাথে আমরা সেটা শেয়ার করি। ধরে নাও সামনে একটা কবর, নির্ঘুম ব্যথায় থেতানো কপাল, লাল চোখ জ্বলে ওঠে, জ্বরের উত্তাপে পুড়েছে যকৃৎ। পণ্ডুলামী রাত 12টা ঘোষণা করল, ঘুম নেই। আমরা আর ওর জ্বর বুঝি না। ধরো সামনে একটা অন্ধকার পথ, একটি মুখ দেখাহীন দীর্ঘদিন। পথের ওদিকে চেয়ে চলে গেছে গাছের পাহাড়, অন্ধকারে দল বেঁধে পাক খায় সহস্র আধার। ধরে নাও কবরটা আমার একার নয়, সবার। তোমার কপাল, চোখ, চিবুকের ডান পাশ, বিগত উত্তাপ, মগজ জ্বলছে। আমি বসে আছি অন্ধকারের সাথে একা। তখন আমরা জ্বর, গাছেরা, অন্ধকারের তুমিও, পথের ধারে কবরটি। কবরের মাঝখানে একটি সুড়ঙ্গ পথ, উত্তরে বরফের হাওয়া, পা রাখে রোদ। সে জানে একসময় অন্ধকারে হারিয়ে যাবে সেও। সুড়ঙ্গ পথ হারাবে আলোর প্রত্যুষে, জেগে থাকবে জ্বর, যন্ত্রণা এবং জোড়া চোখ। ধরে নিই দুদিক থেকে হাঁটতে হাঁটতে সে পথে দেখা হলো আমাদের জ্বর, যন্ত্রণার মন্ত্র। আমাদের চোখ ততদিন একাই দল বলে চলছে। ফিরে আসবো ভেবেও ফিরে তাকাই। নামফলকে কোনো শব্দ নেই, ভাষা নেই। কবরের কোনো ভাষা থাকে না। শূন্যতার সাথে কবরের পাশে পথ শুয়ে আছে, নির্বিকার, একা। জানি একাকিত্বের কোনো ভাষা হয় না, শব্দ থাকে না, বিকার থাকে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমার আজকের কবিতা। সন্ধ্যার আয়োজন। জানি না কতটুকু পড়তে পারলাম, কতটুকু আপনাদের ভালো লাগলো, তবে চেষ্টা করলাম। হ্যাঁ, শেষ লাইনটা খুব অপূর্ব, আমাকেও খুব ভালো লেগেছে। জানি একাকিত্বের কোনো ভাষা হয় না, শব্দ থাকে না, বিকার থাকে না। ধন্যবাদ রাখি সর্দার, আপনি আছেন। রনি হাসান ভাগ্নে আছে, দেখছে। এই তো এইভাবেই আসলে আমরা একটু সময় কাটাচ্ছি, ভালো লাগাচ্ছি। সবাই যার যার মতন করে, যে যেভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে সেভাবেই সময়টা কাটান। ওই তো একই কথা প্রতিদিন বলি, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তাছাড়া আসলে আমাদের আর কিছু তো করার নেই। যেভাবে দুঃসময় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, সেই সময়টার জন্য দুঃসময় না হয়ে সুসময়ই হয়, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আবারও ভালো থাকার প্রত্যাশায়, এবং আগামীকালকের রাত 9:30টায় রাজশাহী বিভাগের কবিদের কবিতা নিয়ে কবিতা আশ্রমের সৌজন্যে যে লাইভটা হবে, সেই লাইভে আমি থাকব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের সেই লাইভটায়। ওটা একটা স্পেশাল লাইভ হবে এবং সেটা রাজশাহী বিভাগের কবিদের কবিতা নিয়ে লাইভটা হবে। সকলকে ধন্যবাদ। মাসুম হাসান ভাই, ভালোবাসা আপনাকেও। শেষ বেলায় আপনার সাথে দেখা পেলাম। ওয়ালিদ আদনান আমার ছাত্র, ওয়ালিদ আদনান, হ্যাঁ আমার ছাত্রই মনে হচ্ছে। ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো।
আমি শেষ করছি, এখনকার মতো শেষ করছি। হ্যাঁ, রাকি সর্দার ধন্যবাদ জানাই, স্মুথ শিল্পী ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাই। হ্যাঁ, শুভকামনা। আমার একটা কবিতা পড়ব, আমার একটা ছোট্ট কবিতা পড়ি তাহলে, দেখি আমি। না, এই কবিতাটা অনেক বড়, এত বড় কবিতা পড়া যাবে না। আমি নরিতার আহ, নরিতার অনুরোধটাকে আমি ফেলতে পারছি না। আমি পড়ি একটা কবিতা তাহলে। আহ, আচ্ছা, পড়ছি, আমি ছোট্ট একটা কবিতা পড়ি, খুঁজি একটু। আচ্ছা, কবিতার নাম হচ্ছিল তৃষ্ণায় বিদীর্ণ বুকে। তৃষ্ণায় বিদীর্ণ বুকে কোনো চিহ্ন রাখবে না বলে কিছু আগে উড়ে গেছে এক পাখি। সোনার পালক তার দেখেছিলাম, লাল ঠোঁট। এখনো দাঁড়িয়ে বিহবল আমি, যেন একাকী কতকাল বিস্ফল নিসর্গে আলো আধারে। আমারই মতো উপসংহারে জীবনের ইজেলটা অপেক্ষায় ছিল কত না রঙের তৃষ্ণায় বিদীর্ণ বুকে। বড় স্বাদ ছিল তার, আমারই তুলিতে পাবে সোনার পালক, প্রিয় লাল ঠোঁট, মোনালিসা হাসি। ইজেলে জমেছে আজ ধুলার মরু, শিল্পের আবাসে দেখি শিল্পবনে ভয়ের মাকড়সারা। এখন কি মাস যায় বৃক্ষের পাতায়, দেখি জোড়ায় জোড়ায় ভাসে বাতাস মন্থনে। রেখে গেছে চিহ্ন তারা শাখার বন্ধনে। আমার যে পাখি উড়ে গেছে বিদীর্ণ বুকে, দৃশ্যে অদৃশ্যে রাখেনি সে চিহ্ন কোনো, রাখবার কথাও নয় যেন। অথচ এরই মাঝে দেখি বদলেছে কতবার বাতাসের গতি, কতবার এসেছিল সস্নেহে সহদরা কালো মেঘবতী। ধন্যবাদ নরিতা। আগে তো আমি রাজশাহী বিভাগেই ছিলাম, হলো না রংপুর বিভাগ হলো। হ্যাঁ, তাই সেটাই, আমি শুধু রাজশাহী বিভাগেরটাই এখানে পড়তে হবে। ধন্যবাদ কবি। পড়ুন আপনার কবিতা। হ্যাঁ, পড়লাম ভাই, অনেক ভালো লাগলো। এখন শেষ করি, 10:30 প্রায় বেজেই গেল, অনেকক্ষণ হলো। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা।